স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে আমরা যে আমাদের পরমাণুর গঠনের যে আমাদের কন্টিনিউয়েশন চলছিল সেটাই আজকে করব। আজকে আমরা পড়বো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা, ঠিক আছে? তো চলো আজকে আমাদের পড়া শুরু হয়ে যাক। তো আজকে আমরা পড়বো রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হয়েছে। এইটা তোমরা ক্লাস 10-এ অলরেডি করেছো, মানে একটু আইডিয়া আছে তো, বাট আমরা আজকে ডিটেলস এটাকে পড়বো। ওকে, তো আমরা পড়ছি রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেটাকে শর্টকাটে বলে র্যাপস, RAPSE, র্যাপস বলে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পড়বো আজকে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো রাদারফোর্ড বেসিক্যালি একজন বিশাল বড় মাপের বিজ্ঞানী ছিল, মানে সেই সময় জানবে যে মানে এক্স্যাক্টলি স্যালিউট করার মতো একজন বিজ্ঞানী ছিলেন রাদারফোর্ড। তো রাদারফোর্ডের মানে লাইফ হিস্ট্রি যদি দেখতে যাই, আমরা বায়োগ্রাফি যদি দেখতে যাই, তাহলে খুব ইন্টারেস্টিং বায়োগ্রাফি আছে। যদি তোমাদের সঙ্গে কোনদিন মানে হয় তাহলে শেয়ার করে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? বাট আপাতত তোমরা দেখো যে রাদারফোর্ড কাজটা কি করেছিলেন। তো রাদারফোর্ড সেই সময় বিভিন্ন রকম আমাদের ক্যাথোড রে অ্যানোড রে এক্সপেরিমেন্ট চলছিল। আলটিমেটলি তখন আস্তে আস্তে আমাদের বিভিন্ন যে পার্টিকেলগুলো সেগুলো এক্সপেরিমেন্ট মানে আসছিল, অ্যাটমের বিভিন্ন রকম মডেল আসছিল। এর আগে তোমাদেরকে আমরা থমসন্স মডেল পড়িয়েছি, থমসন্সের প্লাম পুডিং মডেল পড়ালাম। তো এগুলো মডেলগুলো আসছিল। তো এবার যে আমাদের রাদারফোর্ড কি করলো, সেই সময় আমাদের একটা কিনি করলেন গোল্ড ফয়েল নিলেন। গোল্ড ফয়েল মানে হচ্ছে সোনার পাত, গোল্ড ফয়েল। সেই সময় গোল্ড কেন নেওয়া হয়েছিল, তার কারণ সেই সময় গোল্ডটা ছিল প্রথম কথা একটা খুব ম্যালিয়েবল। গোল্ড কি হয় আমরা দেখবে যে অলংকার পড়ি, রাইট? তো অলংকার গোল্ড দিয়ে কেন তৈরি করে, খুব ম্যালিয়েবল এবং খুব ডাকটাইল, ওটা মানে মেটেরিয়ালটা ম্যালিয়েবল, খুব নমনীয়, রাইট? তো খুব নমনীয় হওয়ার জন্য খুব পিটিয়ে একদম পাতলা করে নেওয়া হয়েছিল। তো রাদারফোর্ডের আলফা পার্টিকেলের যে এক্সপেরিমেন্ট, তাতে আমরা কি নিয়েছিলাম, একটা খুব পাতলা সিট নিয়েছিলাম। কিসের সিট? গোল্ড ফয়েল বা মানে সোনার পাত যেটা। তো খুব একটা পাতলা নিয়েছিলাম। এবার তুই বলে স্যার আপনি এটা একটা দিয়ে আঁকলেন স্ট্রেট লাইন দিয়ে, তো পাতটা বেসিক্যালি কিরকম, আমার হাতটাকে যদি আমি এইভাবে পাত মনে করি, তো এইভাবে রাখা আছে, তো আমি আলটিমেটলি তোমাকে এটুকুই দেখাতে পারবো, এটা 3D-তে আঁকা সম্ভব নয়। আর যদি আঁকতে চাও তাহলে এইভাবে এঁকে নেওয়া যাবে, রাইট? তাহলে একটা কি লেখা হয়েছিল, গোল্ড ফয়েল। আর এই গোল্ড ফয়েলটার মানে কি বলবো, খুব ক্যারেক্টারিস্টিক্স বা থিকনেসটা এতটাই কম নেওয়া হয়েছিল, যেটা থিকনেস ছিল তোমার, এর থিকনেস তোমরা মাপতে চাও থিকনেস, তাহলে সেই থিকনেসটা হয় 0.3 এইভাবে মনে রাখবে, 1 2 3, তার তিনখানা 3 0.304 মিলিমিটার মতো হয়, অ্যাপ্রক্সিমেটলি 0.304 মিলিমিটার মতো থিকনেস আছে। আর এটা হচ্ছে একটা গোল্ড ফয়েল। কি ছিল এটা? গোল্ড ফয়েল। আচ্ছা, গোল্ড ফয়েল কেন নেওয়া হয়েছিল? কারণ সেই সময় বললাম যে যত মেটেরিয়াল ছিল তার মধ্যে প্রথম কথা এই গোল্ডটা ছিল একটা খুব ম্যালিয়েবল ডাকটাইল মেটেরিয়াল, ম্যালিয়েবল মেটেরিয়াল ছিল। সেই ম্যালিয়েবলের জন্য একে নেওয়া হয়েছিল, কারণ পিটিয়ে খুব পাতলা করতে হয়েছিল। আর একটা কারণ হচ্ছে এই গোল্ড যে ফয়েল ছিল, এই যে গোল্ড ফয়েল, এই গোল্ডের নিউক্লিয়াসটা হেভি নিউক্লিয়াস হয়, মানে এর কিন্তু নিউক্লিয়াসটা দেখবে যে নিউক্লিয়ার নাম্বার আমরা হায়ার দেখি, ঠিক আছে? হাই নিউক্লিয়াস মানে অ্যাটমিক নাম্বার বা মাস নাম্বার তোমরা যদি দেখো তাহলে দেখবে হাই মাস নাম্বার এর আছে, সেই জন্য এটাকে আমরা গোল্ড ফয়েলটা নিয়েছিলাম, এর হেভি নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাই। তো দুটো রিজন, একটা হচ্ছে সেই সময় যে সমস্ত অ্যাভেলেবেল মেটেরিয়ালসগুলো ছিল তার মধ্যে গোল্ড কি ছিল, তার মধ্যে গোল্ড ছিল তোমার খুব ম্যালিয়েবল মেটেরিয়াল, মানে নমনীয়, যেটাকে আমরা খুব পিটিয়ে কি করতে পারি, যেটাকে আমরা পাতলা করে দিয়েছিলাম। কত পাতলা? থিকনেসটা ছিল 0.304, তিনখানা শূন্য তারপরে 4, 304, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছিলাম, এই গোল্ড ফয়েলটা আর একটা জিনিস হচ্ছে যে এর হেভি নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসটাকে আইডেন্টিফাই করাটাও অনেকটা ইজি হয়ে গেছিলো, ঠিক আছে? তো এই দুটো ছিল কারণ। এবার কি করা হয়েছিল, এদিকে একটা আমি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল লিখেছিলাম। রেডিও অ্যাক্টিভ মানে কি, যারা রেডিওতে বেশি অ্যাক্টিভ, তাই তো? না, এরকম একদম নয়। আচ্ছা, তো এখানে রেডিও অ্যাক্টিভ একটা মেটেরিয়াল ছিল, তার থেকে কি বার হচ্ছিল, আলফা পার্টিকেল। কি বার হচ্ছিল? আলফা পার্টিকেল। এবার জানবে এই আলফা পার্টিকেলটা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, আমি আগেও বলেছি আলফা পার্টিকেল বেসিক্যালি হিলিয়ামের নিউক্লিয়াস। কি বললাম? আলফা পার্টিকেল বেসিক্যালি হিলিয়ামের নিউক্লিয়াস। তো আগে যেহেতু হিলিয়ামের নিউক্লিয়াস আমরা জানতাম না, তখন হিলিয়াম আবিষ্কারই হয়নি, তো সেই জন্য আমরা এই পার্টিকেলকে আলফা পার্টিকেল বলেছিলাম। তো পরে গিয়ে দেখা গেল বেসিক্যালি এটা হিলিয়ামের একটা নিউক্লিয়াস ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে? তো আলফা পার্টিকেল যদি বলা হয়, এখান থেকে কি বার হচ্ছে, আলফা পার্টিকেল বার হচ্ছে, আলফা পার্টিকেল। আর এই আলফা পার্টিকেল বেসিক্যালি কি, এই আলফা পার্টিকেল আমি এখানে লিখছি, আলফা পার্টিকেল বেসিক্যালি হয় তোমার হিলিয়ামের নিউক্লিয়াস। হিলিয়াম কি হয়? He24, আর যেহেতু নিউক্লিয়াস মানে এর থেকে আমি কি করেছি, এর আউটার মোস্ট সেলগুলো থেকে সব ইলেকট্রনকে বার করে দিয়েছি, তার মানে দুখানা ইলেকট্রন থাকে, তাহলে প্লাস প্লাস,
He24++ হয়েছে, সেটা হলো আলফা কণা। এটা বেসিক্যালি কি হয়ে গেল, হিলিয়ামের নিউক্লিয়াসের রিপ্রেজেন্টেশন। তাহলে এই যে আলফা কণা এখান থেকে বার হয়ে যাচ্ছে, কি বললাম, আলফা কণা এখান থেকে বার হচ্ছে, এটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল রাখা হয়েছে, এখান থেকে আলফা পার্টিকেল বার হচ্ছে। আর এই পাত্রটা নেওয়া হয় লেড বা সিসার, ঠিক আছে, কার নেওয়া হয়, লেড, পিবির একটা পাত্র নেওয়া হয়। ওকে, তাহলে এটা কিসের পাত্র নেওয়া হয়, পিবির পাত্র থাকে, লেডের পাত্র থাকে। ওকে, আচ্ছা, বক্সটা যার মধ্যে রাখা হয়েছে, কারণ কি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল তোমরা জানো যে আমাদের গায়ে যদি পড়ে সংস্পর্শে তাহলে কি হয়ে যাবে, আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটাকে আমরা একটা পাত্রের মধ্যে রাখি, সেটা হচ্ছে সিসার তৈরি বা লেডের তৈরি, যেটা আর কি রেডিও অ্যাক্টিভিটি রেগুলোকে বাইরে আসতে দেয় না। তো এর মধ্যে থেকে কি হচ্ছে, আলফা কণা, এর যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে সেখান থেকে আলফা পার্টিকেল এখান দিয়ে বার হয়ে চলে আসছে। কার ওপর গিয়ে পড়ছে বম্বার্ডমেন্ট, কার উপরে হচ্ছে, এই গোল্ড ফয়েলের ওপর হচ্ছে। আর এর চারিদিকে একটা আমরা কি রেখে দিয়েছিলাম, এর চারিদিকে একটা আমরা জিঙ্ক সালফেট বা বেরিলিয়াম সালফেট, অনেক সময় থেকে বইয়ে দেওয়া আছে, অনেক এলিমেন্ট থাকে। এটা কি হয় যে এর ওপর গিয়ে আঘাত করলে এখান থেকে আমরা একটা জ্যোতিস্ফুলিঙ্গ দেখতে পাবো, মানে একটা স্ফুলিঙ্গ টাইপ, স্পার্ক টাইপের দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা বেল টাইপের এখানে দেওয়া হয়। এবার দেখো এখান থেকে আলফা পার্টিকেল কি হচ্ছে, আলফা পার্টিকেলকে গিয়ে জোরে ধাক্কা মারছে কার উপরে, গোল্ড ফয়েলের উপরে বোম্বার্ডমেন্ট করছে। তাহলে এবার দেখছি এর অবজারভেশন আমরা করব, এর যে পুরো রাদারফোর্ডের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে সেটআপ বেসিক্যালি বলতে গেলে। গোল্ড ফয়েল আছে, এখানে আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেটা আমরা আলফা পার্টিকেল ছাড়ছে, আর এদিকে আমার কি আছে, এদিকে আমার একটা পুরো জিঙ্ক সালফেট, যে জেডএনএস জিঙ্ক সালফেটের কি হয়েছে, আমার একটা কোটিং দেওয়া, আমার একটা বেরিয়ার আছে, মানে বেল্ট আছে, রাইট। আর এখানে আমরা অবজারভেশনগুলো নোট করব, কি কি অবজারভেশন পাচ্ছি বা অবজার্ভ করতে পারছি, অবজারভেশন বা আমরা কি দেখতে পাচ্ছি এটা করলে, এটা আমরা এদিকে নোট ডাউন করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের সেটআপ। আচ্ছা, এখান থেকে দেখলাম যে ম্যাক্সিমাম আলফা কণায় কি হচ্ছে, যে পথে যাচ্ছে সেই পথ দিয়ে ভেদ করে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম আলফা কণা কি হচ্ছে, যে পথ দিয়ে গেছে সেই পথ দিয়ে ভেদ করে এক্স্যাক্টলি চলে গেছে, একদম স্ট্রেট লাইনে। কি দেখলাম, আমি ভালো করে বলছি, দেখো এখানেই পরামুখস্থ হয়ে যাবে। কি হলো, যে ম্যাক্সিমাম আলফা কণায় যে পথ দিয়ে এক্স্যাক্টলি এসছে সেই পথ দিয়ে ডাইরেক্ট চলে গেছে, একদম ভেদ করে চলে গেছে টক করে, ঠিক আছে। কি বললাম, ম্যাক্সিমাম আলফা কণা স্ট্রেট লাইনে ডাইরেক্ট মুভ করে গেছে। তাহলে প্রথম যদি অবজারভেশন আমরা বলি, তাহলে কি লিখবো, প্রথম ফার্স্ট অবজারভেশনে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল, কি হলো, মোস্ট অফ দ্য, মোস্ট মানে কত, অলমোস্ট 90%, 99%-এর মতো, ঠিক আছে। তাহলে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল মুভস directly in straight লাইনে মুভ করে চলে যায়, একদম সরলরেখা বরাবর এটাকে ভেদ করে, গোল্ড ফয়েলটাকে ভেদ করে ডাইরেক্টলি এখান থেকে এদিকে চলে যায়। ওকে, প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন কি বলতে পারবো আমরা এখানে, সেকেন্ড অবজারভেশনে যে এখান থেকে কিছু আলফা কণা হালকা কিছু অ্যাঙ্গেলে বেঁকে যায়, এখানে ধাক্কা লাগার পরে এখানে ধাক্কা লাগলো, দিয়ে কিছু অ্যাঙ্গেলে বেঁকে যায়, অল্প কিছু অ্যাঙ্গেলে বেঁকে যায়। কি বললাম, অল্প কিছু অ্যাঙ্গেলে এখানে গিয়ে ধাক্কা লেগে বেঁকে যাচ্ছে। তাহলে প্রথম অবজারভেশন হলো যে ম্যাক্সিমাম আলফা কণায় মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল যে পথ দিয়ে এসছে সেই পথ দিয়ে বেরিয়ে চলে আসছে, মানে ওর যে কি বলবো, যে কোনো গতিপথের কোনো পরিবর্তন হয়নি, কোনো ডিরেকশনের পরিবর্তনও করেনি, একদম স্ট্রেট লাইনে মুভমেন্ট করেছে। এই যে স্ট্রেট লাইনে কতটা মার্ক করে রাখবে, একদম ডাইরেক্ট স্ট্রেট লাইনে মুভ করে গেছে। ওকে, কিছু সংখ্যক, খুব কিছু সংখ্যক, একদম ভেরি ফিউ, খুবই কিছু সংখ্যক কণা যে পথ দিয়ে গেছে সেই পথে যাওয়ার সময় অল্প কিছু অ্যাঙ্গেল, এরকম না বিশাল বড় একটা অ্যাঙ্গেল, এখানে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় অ্যাঙ্গেলে গেছেন, এরকম কিন্তু নয়, অল্প ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকেছিল। ওকে, তাহলে আমি সেকেন্ড কি স্টেটমেন্ট লিখতে পারি, ফিউ পার্টিকেল জাস্ট কি বলবো, যে আমার একটা অল্প ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট মানে মুভ করে গেছিল, ঠিক আছে। moves in a slightly or smaller angle, moves in a slightly or smaller angle কি হয়ে যায়, খুব স্মল অ্যাঙ্গেলেও মুভ করে যায়, খুব স্মল অ্যাঙ্গেলে, ঠিক আছে। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা পড়বো আমরা, দেখবো যে আরও এটা অবজারভেশন করি, যত অ্যাঙ্গেল বাড়ানো হবে, যদি আমরা বেশি অ্যাঙ্গেলে খুঁজতে যাই, যে অল্প অ্যাঙ্গেলে আমরা দেখছি কি অল্প সংখ্যক পার্টিকেল, যে ধরো এখানে আমি বললাম, ভালো করে কথাটা শুনবে, যে ধরো আমি বললাম অল্প একটা অ্যাঙ্গেল নিলাম, সেখানে দেখলাম যে কিছু সংখ্যক কণা যাচ্ছে, এবার অ্যাঙ্গেলের পরিমাণ বাড়াচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেল থিটা, এই থিটার মান আমরা বাড়াচ্ছি, তো থিটার মান আমরা যত বাড়াই দেখি যে নাম্বার অফ পার্টিকেল তত কমতে থাকে। কি
কি বললাম, এই থিটার মান আমরা যত বাড়াচ্ছি নাম্বার অফ পার্টিকেল তত কমতে থাকছে, মানে যত হায়ার দ্য অ্যাঙ্গেল নাম্বার অফ পার্টিকেল উইল বি লেস। তাহলে আমরা থার্ড একটা অবজারভেশন বলতে পারি যে যত আমরা কি বলবো যে থিটার মান যত ইনক্রিজ হচ্ছে ততটা কি হবে আমার নাম্বার অফ পার্টিকেল লেস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি হায়ার দ্য অ্যাঙ্গেল the number of particle will be deflected less will be less number of alpha particle will be deflected যত তুমি কি করছো অ্যাঙ্গেলকে বাড়াচ্ছ, যত হাই করছো অ্যাঙ্গেল যত হাই করা হচ্ছে তত আমার কি হবে লেস নাম্বার হয়ে যাবে, আলফা পার্টিকেলের সংখ্যা কত হবে আমরা পাবো লেস পাবো। তাহলে ম্যাক্সিমাম প্রথম অবজারভেশনে কি বললাম, ম্যাক্সিমাম আলফা কণায় যে পথ দিয়ে যাচ্ছে সে পথ দিয়ে স্ট্রেট চলে যাচ্ছে, কোনো ডিফ্লেকশন বা কোনো নিজের রাস্তায় বিক্ষেপ নেই। খুব কিছু সংখ্যক কণা স্লাইটলি বা স্মলার অ্যাঙ্গেলে বিক্ষেপ করছে বা ডিফ্লেক্ট হচ্ছে, মুভস ইন এ অর ডিফ্লেক্ট বলতে পারো, এখানে একটা আর একটা ওয়ার্ড করতে পারো ডিফ্লেক্টেড, কি বলতে পারো ডিফ্লেক্টেড হয়েছে। আর যত বেশি অ্যাঙ্গেল তুমি করবে হায়ার দ্য অ্যাঙ্গেল, যত বেশি অ্যাঙ্গেল তুমি করবে তত কি হবে লেস নাম্বার পার্টিকেল ডিফ্লেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে আরো কিছু সংখ্যক কণা কি হলো দেখা গেল, কিছু সংখ্যক খুবই কিছু সংখ্যক কণা যে এখান থেকে যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে টক্কর মেরে বাউন্স ব্যাক করে চলে আসে, কি বললাম বাউন্স ব্যাক করে কিছু চলে আসে। তাহলে ফোর্থ নাম্বার যে অবজারভেশন, সেই ফোর্থ অবজারভেশন আমরা কি বলতে পারি যে ভেরি ফিউ পার্টিকেল bounced back in a straight line সরলরেখা বরাবর আবারও স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনে বাউন্স ব্যাক করা চলে আসে, মানে যে পথ দিয়ে গেছিল এক্স্যাক্টলি সেই পথ দিয়ে আবার ফেরত চলে আসে। তো আমরা কি বললাম ভালো করে দেখো, নোট ডাউন করে ভালো করে, যে আলফা পার্টিকেলগুলো যখন আমরা ছাড়লাম এক্সপেরিমেন্ট আমরা করছি গোল্ড ফয়েল দিয়ে, ম্যাক্সিমাম আলফা কণা কি হয়ে যাচ্ছে স্ট্রেট লাইন বরাবর চলে যাচ্ছে, ওকে। আচ্ছা, তাহলে প্রথম স্ট্রেট লাইন দিয়ে চলে গেল। ভেরি ফিউ খুব অল্প কণা কি হচ্ছে যে স্মলার অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, ডিফ্লেক্ট হচ্ছে কি একটা স্মলার অ্যাঙ্গেল যত বাড়াবো নাম্বার অফ ডিফ্লেক্টেড পার্টিকেল আমরা কম পাচ্ছি। মানে ধরো আমি বললাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 5টা আলফা পার্টিকেল পেয়েছি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 5টা, তাহলে বলবো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কত হবে, নিশ্চয়ই 5-এর থেকে কম হবে, ওটাই বলা হয়েছে। যদি অ্যাঙ্গেল বাড়ানো হয় তার নাম্বার অফ ডিফ্লেক্টেড পার্টিকেল আলফা কণার সংখ্যা কমে যাবে। মানে বললাম 30-এ যদি 5টা, তাহলে এটা কনফার্ম বলতে পারবে যে 45-এ 5-এর চেয়ে কম আসবে। আচ্ছা, তারপরে ভেরি ফিউ পার্টিকেল কণা দেখলাম বাউন্স ব্যাক করছে স্ট্রেট লাইন বরাবর, মানে যে পথ দিয়ে এক্স্যাক্টলি গেছিল সেই পথ দিয়ে আবারও রিটার্ন করে চলে আসছে, এই পথ দিয়ে গেছে তো এখানে টক্কর মেরে আবার এই পথে চলে আসছে। তো এইটা ছিল আমাদের অবজারভেশন। তো এই 4খানা অবজারভেশন তোমরা নোট করে নাও, পুরো সেট আপটাকে রেডি করে নাও, তারপরে এগুলো সব থিকনেস যা বললাম এক্সট্রা ইনফরমেশন সেগুলো নাও, দেন আমরা এর পরের যে সিদ্ধান্তটা এটার উপর ভিত্তি করে রাদারফোর্ড কি সিদ্ধান্ত কনক্লুশন নিয়েছিলেন সেগুলো আমরা দেখব, ওকে। এবার দেখো যে আমরা দেখলাম কনক্লুশনগুলো, যেগুলো অবজারভেশন তো আমরা 4খানা পেয়ে গেলাম, এবার আমরা কি দেখবো কনক্লুশনে আবার কি বলছে, ঠিক আছে। তো আমরা এখন পুরো কনক্লুশন, ওকে। আচ্ছা, এবার দেখো কনক্লুশনে কি বলছে। প্রথম পয়েন্টে দেখো বলেছে অবজারভেশনে যে ম্যাক্সিমাম আলফা কণায় কি ডাইরেক্টলি ভেদ করে চলে গেছে, ম্যাক্সিমাম আলফা কণায় কোনো জায়গায় বাঁকেনি, একদম ডাইরেক্টলি ভেদ করে চলে গেছে। তো বলা হলো যে পরমাণুর বেশিরভাগ অংশই কি আছে ফাঁকা, কি বলে দিল পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, এর মধ্যে কোনো আর কেউ নেই, ঠিক আছে, ব্ল্যাঙ্ক। তাহলে ম্যাক্সিমাম স্পেসটাই কি হয়েছে ব্ল্যাঙ্ক, পুরো খালি জায়গা আছে। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা তোমাদের জন্য তো আবার বাংলা, ঠিক আছে বাংলাতে আমি বলে লিখে দিচ্ছি, এর কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো, বা তোমরা ইংলিশ থেকে বাংলা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ম্যাক্সিমাম জায়গায় কি আছে, প্লেসে কি আছে ব্ল্যাঙ্ক আছে, ম্যাক্সিমাম প্লেস স্পেস বলো, স্পেস in an atom is blank, ওকে। পরমাণুর ম্যাক্সিমাম অংশটাই ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্পেস ইন আ অ্যাটম ইজ ব্ল্যাঙ্ক, পরমাণুর বেশিরভাগ অংশ কি আছে খালি আছে, ওকে, এর মধ্যে কোনো আর কিছু পার্টিকেল নেই। এবার দেখো ম্যাক্সিমাম অংশই যখন ফাঁকা আছে তাহলে এর ভর টর এগুলো কোথায় আছে, তাই না। তাহলে এবার কি বললো সেকেন্ড পয়েন্ট যদি বলো, দেখো কিছু পার্টিকেল আলফা পার্টিকেল কি হয়েছে
সামান্য অ্যাঙ্গেলে বেঁকে গেছে, সামান্য অ্যাঙ্গেলে বেঁকে গেছে। তো দেখো এই আলফা পার্টিকেলটা একটা পজিটিভ কণা, এটা একটা পজিটিভ কণা। তো পজিটিভ কণাকে কেউ পজিটিভ কণায় কি করতে পারে, মানে বিকর্ষণ করতে পারে। একে ডিফ্লেক্ট করেছে মানে কি, একে বাঁকিয়ে দিয়েছে গতিপথকে, মানে কি কেউ ডিফ্লেক্ট অলরেডি পজিটিভ পার্টিকেল কেউ বসে আছে, যে ওর পথে যাচ্ছিল তখন ওকে বাঁকিয়ে দিল, বুঝতে পারলাম? মানে একটা পজিটিভ কণাকে একটা পজিটিভ কণা বিকর্ষণ করে ওর পথটাকে, গতিপথটাকে মানে সরিয়ে দিতে পারে, তাই তো? তার মানে নিশ্চয় কেউ কি হয়ে আছে, যে কোনো একটা জায়গায় মানে সেন্টারে বসে আছে, যে জায়গাটা হচ্ছে পজিটিভলি চার্জ। ওকে, তাহলে সেকেন্ড কনক্লুশন আমরা বলতে পারি যে আমাদের পরমাণুর ম্যাক্সিমাম অংশ যেহেতু ফাঁকা পেয়ে গেছি, তাহলে কোনো একটা জায়গায় টোটাল মাসটা কি আছে, কনজার্ভড আছে, সেন্টার্ড আছে, আর সেই সেন্টারের মধ্যে কি হয়ে আছে, আমার পুরো মাসটা, পুরো পরমাণুর মাসটা ওখানে কেন্দ্রীভূত আছে। তাহলে বলতে পারি আমরা কি, আর সেই মাসটা কি হবে, টোটাল মাসটা হবে পজিটিভ, কারণ কি পজিটিভকেই পজিটিভ বিকর্ষণ করতে পারে। তাহলে বলতে পারি আমরা টোটাল মাস of an atom is centered at a point বলবো না, centered and its charge is also positive, ওকে। তাহলে মাস ইন আ সেন্টার্ড ইন এ পয়েন্ট, একটা জায়গা লিখে দাও, সেন্টার্ড ইন আ লোকেশন বা পয়েন্ট বলতে পারো, ঠিক আছে, যেখানে কি আছে চার্জ, পুরো চার্জটা, যার চার্জটা কি হচ্ছে পজিটিভ। মানে কি বললাম, যে পুরো অ্যাটম, যদি আমি বলি একটা অ্যাটম ধরো, যেটা আমরা জানি এরকমভাবে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসে সমস্ত মাসটা কেন্দ্রীভূত থাকে, আর এর বাইরের চারিদিকে কি থাকে, এর বাইরের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, এরকম হয়, তাই তো? এর বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। ওকে, এবার প্রথম স্পেসে কি বললো, তো প্রথম বললো পুরো স্পেসটাই ব্ল্যাঙ্ক আছে। সেকেন্ড কি বললো, যে মাসটা কি আছে, পুরোটা একটা সেন্টার পয়েন্টে একটা কি আছে, মানে সেন্টারে লোকেটেড আছে। ওকে, আচ্ছা, আর একটা কি বললো, যে চার্জটা পজিটিভ। তার মানে কি, যেহেতু আমরা জানি বাইরের দিকে, উনি কি বললেন, যে যেহেতু আমাদের পুরো চার্জটা পজিটিভ, তাহলে এখানে কি থাকতে পারবে না, ইলেকট্রন থাকতে পারবে না, কে থাকবে, অনলি প্রোটন। তাহলে ভেতরে কে থাকছে, অনলি প্রোটন। মানে কি বলবো, আর এটার নাম উনি দিয়েছেন নিউক্লিয়াস। অ্যান্ড দিস ইজ, এই যে যেখানে সেন্টারে পুরো মাসটা সেন্টার্ড হয়ে আছে, সেটাই কি বললেন, নিউক্লিয়াস বলে উনি নামকরণ করলেন। তাহলে এই জায়গাটার নাম কি উনি বললেন, নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস কোন জায়গাটা বলা হলো, যেখানে সমস্ত মাসটা কেন্দ্রীভূত আছে। ওকে, সেটা কি চার্জ হলো, পজিটিভলি চার্জ, কারণ এর মধ্যে কি আছে, অনলি প্রোটন আছে। অনলি কি বলেছিলেন, উনি বলেছিলেন প্রোটন, কারণ সেই সময় নিউটনের আবিষ্কার হয়নি যখন উনি এই এক্সপেরিমেন্টটা করছিলেন, তো উনি বলেছিলেন এটা প্রোটন আছে অনলি। ওকে, আচ্ছা, আর একটা উনি কি বলেছিলেন, যে এই যে অ্যাটমের বাইরের চারিদিকে কি ঘুরে বেড়াচ্ছে, যেহেতু সমস্ত ইলেকট্রনের মাসগুলো আমরা কি দেখতে পাই, ইলেকট্রনের মাসগুলো খুব নগণ্য হয়, সেই জন্য পুরো মাসটা কোথায় আছে, বললো যে সেন্টারে আমার আছে। আর এই যে সেন্টার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে কারা রোটেট করছে, ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইলেকট্রনস আর রিভলভিং, ইলেকট্রনস আর, বা এটা থার্ড নম্বর কনক্লুশন বলতে পারো, ইলেকট্রনস আর রিভলভিং অ্যারাউন্ড নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আমরা কি করছে, আমাদের ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। ওকে, এটা ছিল আমাদের থার্ড নম্বর কনক্লুশন। তো এটাকে পজ করে তোমরা লিখে নাও। ওকে, এবার দেখো যেটা আমরা দেখেছিলাম তিনখানা, ম্যাক্সিমাম স্পেসে কি আছে, ব্ল্যাঙ্ক আছে, আর মানে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। গেলো বাংলা তোমরা যদি চাও তাহলে বাংলা নিজে লিখেও নিও, ঠিক আছে, মানে তোমাদের নোটস অনেক সময় লিখতে হয় যে পরমাণুর মডেলটা, আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্টটা লিখো, বা এখানে ব্ল্যাঙ্ক বা এমটি লিখতে পারো, এমটি। ওকে, ম্যাক্সিমাম অংশটাই ফাঁকা, খালি আছে। আর টোটাল মাসটা কি বললাম, একটা সেন্টারে মানে আছে, সেটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস বলি। আর এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ। সেই সময় নিউটনের আবিষ্কার হয়নি, যেহেতু নিউটনের আবিষ্কার হয়নি, সেই জন্য উনি বলেছিলেন শুধুমাত্র প্রোটন আছে, ঠিক আছে। তো ওখানে মাস ক্যালকুলেশন করতে গিয়ে উনি বলেও দিয়েছিলেন যে ওখানে অন্য পার্টিকেলও আছে, যেটার জন্য কিন্তু পরমাণু মানে উনি মানে গেস করে নিয়েছিলেন যে অন্য কোনো পার্টিকেল আছে, এটা পরে আমি বলছি। আচ্ছা, ইলেকট্রনস কি বললো, যে রিভলভ করছে অ্যারাউন্ড নিউক্লিয়াস, এর বিভিন্ন ধরনের কক্ষপথে, বলতে এখানে লিখে দিতে পারো অ্যারাউন্ড
সার্কুলার অ্যারাউন্ড নিউক্লিয়াস at different circular orbit বিভিন্ন সার্কুলার অরবিট। উনি সার্কুলার অরবিটের কথা বলেছেন, উনি মানে গোলীয় কক্ষপথ যেটা সেটার কথা বলেছেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখো। আচ্ছা, এরপরে যে আমি ফোর্থ পয়েন্ট বলি, যে সার্কুলার পথে ঘুরে বেড়াচ্ছে, তো সার্কুলার পথে স্থায়ীভাবে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন উনি বলছেন যে এই আমরা যদি বলি, এখানে দেখো, ভালো করে দেখো, এই জায়গাটা আবার যদি আমি একটা পিকচার ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, যেখানে সমস্ত মাস কি আছে, আমার সেন্টার্ড আছে, পরমাণুর সমস্ত মাসটা সেন্টার্ড আছে। তাহলে এর বাইরে দিয়ে কি আছে, ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে একটা কক্ষপথে, বললো বিভিন্ন সার্কুলার অরবিটে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এই ইলেকট্রনের উপর কি হবে, এটা তো পজিটিভলি চার্জ, এটা পজিটিভলি চার্জ। তাহলে এই পজিটিভলি চার্জ কি করবে, এর নিজের দিকে ইলেকট্রনকে আকর্ষণ করবে, কারণ ইলেকট্রন কি নেগেটিভ চার্জ। আর এর বাইরের দিয়ে কি লাগবে, একটা অপকেন্দ্র বল। তো উনি কি বললেন যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কার মধ্যে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে, সেটা কার সঙ্গে সমান হয়ে যায়, সেটা হচ্ছে তোমার এই যে আমাদের বাইরের অপকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্স, সেটার সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চলো এবার দেখো, তাহলে আমরা কি বলতে পারি, যেটা স্টেবল কেন ঘুরে বেড়াচ্ছে, কারণ হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স between nucleus and electron is equal to, কার সঙ্গে সমান হচ্ছে, is equal to আমরা বলতে পারি সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, তার মানে কি, এখানে যদি আমি বলি যে এর পরমাণু ক্রমাঙ্ক জেড, তাহলে কি এখানে কতগুলো প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে। তাহলে জেড সংখ্যক পরমাণু, অ্যাটমিক নাম্বার যদি জেড বলি, অ্যাটমিক নাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে। একটু মাথায় রাখো, অ্যাটমিক নাম্বারকে, এর আগের দিন আমার যে ক্লাসটা করিয়েছি ওখানে সব বলা আছে, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার জেড মানে বেসিক্যালি কি হয়, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। ওকে, আচ্ছা, এই যে নাম্বার অফ প্রোটন বা জেড, এই জেড যদি সংখ্যা হয়, তাহলে আমরা জানি নাম্বার প্রোটনের চার্জ কত হয়, প্রোটনের চার্জ ই এ ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান। তাহলে এখানে টোটাল চার্জ কত, জেড ইন্টু ই, জেড সংখ্যক প্রোটন আর একটা প্রোটনের চার্জ ই, তাহলে জেড ইন্টু ই হলো টোটাল চার্জ। আর এখানে হচ্ছে এটার চার্জ ই। তাহলে আমরা কি বলতে পারি, কুলম্বের সূত্র অনুসারে যে আমরা কি এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে আমি বলতে পারি কি স্যার, যে জেড ইন্টু কিউ ওয়ানের মান জেড ইন্টু ই, আর কিউ টুর মান ই বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এম ভি স্কোয়ার বাই আর। এই দুটো একে অপরের সমান হয়ে যাচ্ছে। ওকে, এই পয়েন্টটাকে মাথায় রাখো, মানে বেসিক্যালি কি হচ্ছে, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এই পয়েন্টটাকে তাগড়া করে মনে রাখবে। কেন, কারণ হচ্ছে এখান থেকে আমরা অনেক কোয়েশ্চেন পাবো, মানে রাদার আমরা যখন বোর্ডের ব্যাসার্ধ নির্ণয় করব, আমরা কক্ষপথের ব্যাসার্ধ, তখন এগুলো প্রচুর পরিমাণে আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ইলেকট্রন স্থায়ীভাবে কেন ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য রাদারফোর্ড বলল যে এর ইলেকট্রনটার উপরে যে আমার স্থির তড়িৎ আকর্ষণ বল, তার মানটা আর এর বাইরের যে অপকেন্দ্র বল তার মানের সঙ্গে সমান হয়ে যায়। আর সেটা আমরা দেখলাম যেহেতু সমান হয়ে যাচ্ছে, সেই জন্য স্থির একটা কক্ষপথেও ঘুরে বেড়াচ্ছে। ওকে, আচ্ছা, এটা বললো। এবার থার্ড যদি আমি পয়েন্ট বললাম, যে আমাদের যে পুরো ব্ল্যাঙ্ক স্পেসটা কি, পুরো খালি, আমাদের যে অ্যাটমের ম্যাক্সিমাম অংশ কি দেখলাম, এমটি। এই দেখো, একটা অ্যাটমের সমস্ত অংশটা, ম্যাক্সিমাম অংশ কি বলা হয়েছে, মোস্ট অফ দ্য প্লেস বা স্পেসটাই কি ফাঁকা আছে। তাহলে যে অ্যাটমের যে স্পেসটা ফাঁকা অংশ বা আউটার নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের বাইরের অংশটা, এটা কার জন্য দায়ী, ভলিউম তৈরি করার জন্য দায়ী। আর মাসের জন্য কে দায়ী, মাসের জন্য রেসপন্সিবল হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমি বলতে পারি যে এখানে ধরো, এখানে 5 নম্বর পয়েন্ট আমি বলতে পারি যে নিউক্লিয়াস যে জায়গাটা ইজ রেসপন্সিবল ফর কি, মাস, যে অ্যাটমের যে মাস আছে সেই মাসটার জন্য কে দায়ী হচ্ছে, সেই জন্য নিউক্লিয়াস দায়ী হচ্ছে। কারণ নিউক্লিয়াসটা পুরো সমস্ত অংশটাই বলছে কি ম্যাক্সিমাম অংশ ফাঁকা, তাহলে আছে কে জিনিস, মালপত্র আছে কোথায়, এই নিউক্লিয়াসের মধ্যে, তাহলে এটারে ভরের জন্য হচ্ছে। তাহলে পরমাণুর সমস্ত ভরটা এখানে আছে, তাহলে নিউক্লিয়াস রেসপন্সিবল কার জন্য, ভরের জন্য। নিউক্লিয়াস ইজ রেসপন্সিবল ফর মাসের জন্য রেসপন্সিবল। আর এক্সট্রা নিউক্লিয়ার পার্ট যদি বলা হয়, এটা তো নিউক্লিয়ার পার্ট, তাই না, নিউক্লিয়াসের বাইরের যে অংশটা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, সেটা কার জন্য দায়ী, ভলিউমের জন্য। তাহলে আমি বলতে পারি এক্সট্রা নিউক্লিয়ার পার্টের বাইরের অংশটা,
নিউক্লিয়ার পার্ট ইজ রেসপন্সিবল ফর কি, ফর ভলিউম, আয়তনের জন্য দায়ী কে, এক্সট্রা নিউক্লিয়ার পার্টটা। ওকে, তাহলে দেখো এখানটাকে পজ করে তোমরা লিখবে। তো আমি একটা আরেকবার বলে দিচ্ছি যে এই যে এই ইলেকট্রনটা স্থায়ী কক্ষপথে ঘুরছে কেন, তার এক্সপ্লেনেশন রাদারফোর্ড কি দিল, এক্সপ্লেনেশন দিলেন যে এই যে ইলেকট্রনটার উপরে আকর্ষণ বল, কি বল আকর্ষণ, স্থিরতড়িৎ আকর্ষণ বল, আর বাইরের দিকে যে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, এর মানটা সমান হয়। ওকে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বললো, তারপরে আর একটা 5 নম্বর পয়েন্টে যেটা বলছি যে নিউক্লিয়াসটা মাসের জন্য দায়ী, কারণ নিউক্লিয়াসের ম্যাক্সিমাম অংশই ফাঁকা, সমস্ত মাসটা কোথায় কেন্দ্রীভূত আছে, নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসে আমার কি হলো, মাসের জন্য দায়ী, আর এক্সট্রা নিউক্লিয়ার পার্টটা আমার কিসের জন্য দায়ী, ভলিউম তৈরি করার জন্য দায়ী। ওকে, তাহলে পজ করে লিখে নাও। ওকে, এবার দেখো আমরা দেখলাম 5 নম্বর পয়েন্ট পড়লাম, এবার 6 নম্বর পয়েন্ট দেখবো, 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে যদি আমরা দেখলাম যে আমরা নিউক্লিয়াসটা কি খুবই ক্ষুদ্র জায়গায় আছে, তাহলে আমরা বলতে পারি ভলিউম অফ অ্যাটম ইজ মাচ গ্রেটার দেন কি, ভলিউম অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভলিউমের থেকে কি অ্যাটমের ভলিউম অনেক বেশি। মানে আমি এখান থেকে এটাও বলতে পারি যে রেডিয়াস অফ অ্যাটম মাচ গ্রেটার দেন রেডিয়াস অফ নিউক্লিয়াস। ওকে, আচ্ছা এবার দেখো এই যে রেডিয়াসটা অ্যাটমের রেডিয়াসটা, এর যে অর্ডার হয়, অ্যাটমের রেডিয়াসের অর্ডার হয় 10⁻⁻10 মিটার লেভেলের, মানে অ্যামস্ট্রং লেভেলের। কি বললাম, অ্যামস্ট্রং লেভেলের কি হয়, এর মানে অর্ডার হয়। কার অর্ডার, অ্যাটমিক রেডিয়াসের অর্ডার। আর যদি বলে নিউক্লিয়াসের অর্ডার কত হয়, তাহলে জানবে RN, এই যে নিউক্লিয়াসের রেডিয়াস, তার অর্ডার হয় 10⁻⁻15 অর্ডারে, 10⁻⁻15 অর্ডারে। এটাকে কি বলা হয়, ফার্মি। তাহলে FM, ঠিক আছে, অনেক সময় বলা হয় ফার্মি। তো এই ফার্মি লেভেলে কি করা হয়, এর নিউক্লিয়াসের রেডিয়াস থাকে এত মিটার এর রেডিয়াস। আর দেখো অ্যাটমের রেডিয়াস 10⁻10 মিটার লেভেলে। ওকে, যেটা অ্যামস্ট্রং লেভেলে, আর নিউক্লিয়াসটা হচ্ছে 10⁻15, যেটা ফার্মি লেভেলে। এবার এখান থেকে একটা খুব ভালো কোয়েশ্চেন চলে আসে, জানবে যে আমার এই যে নিউক্লিয়াসে থাকে কে, নিউক্লিয়াসের অধিবাসী কারা, নিউক্লিয়াসের অধিবাসী হচ্ছে, এটা যদি নিউক্লিয়াসকে আঁকি আমি, এটা নিউক্লিয়াস, আর এর চারিদিকে কি আছে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো নিউক্লিয়াসের অধিবাসী হয় প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে কে, প্রোটন আর নিউট্রন। আর এই প্রোটন আর নিউট্রনের সংখ্যার যোগফলকে কি বলা হয়, এটাকে বলা হয় মাস নাম্বার। কি বলা হয়, মাস নাম্বার। ওকে, যেটাকে আমরা এ দিয়ে প্রেজেন্ট করি, কি দিয়ে প্রেজেন্ট করি, এ দিয়ে। তাহলে মাস নাম্বার কি হয়ে গেল আমার এ, সেখানে এ মানে কি হচ্ছে, নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন। এই দুটো কোথায় আছে, নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসে যদি ধরো জনসংখ্যা বেশি হয়, তাহলে নিউক্লিয়াস সাইজ বড় হবে না। নিউক্লিয়াসে আর একটা জিনিস বলে দিই, এই নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। কি বলা হয়, নিউক্লিয়ন। যেমন ইন্ডিয়ায় যারা থাকে তাদের কি বলে, ইন্ডিয়ান। সেরকম নিউক্লিয়াসের যাদের অধিবাসী হয় তাদের কি বলা হবে, নিউক্লিয়ন। তার নিউক্লিয়নকে কে, প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন এখানে যে বসস্থান করছে, সেই জন্য দেখো প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, সাইজ বড় হয়ে যাবে, নিউক্লিয়াসের সাইজ বড় হয়ে যাবে না। তাহলে নিউক্লিয়াসের সাইজটা কার সঙ্গে, বা নিউক্লিয়াসের ভলিউম কার সঙ্গে সমানুপাতিক হয়, সেটা হচ্ছে মাস নাম্বারের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, মাস নাম্বার। কার সঙ্গে সমান হচ্ছে, মাস নাম্বার। এর সাথে সমানুপাতিক হচ্ছে। কেন, কারণ বললাম দেখো এখানে যদি 5টা থাকতো, সাপোজ ধরো N আর P মিলে এর মান ধরো 5, এর মান হচ্ছে 5, তাহলে 5-এর জন্য যা স্পেস হবে, যদি এর মান 15 হয়ে যায়, অবশ্যই জায়গা বড় করতে হবে, না এখানে ঢুকাবে কি করে, রাইট। আচ্ছা, তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস হয়ে গেল এর সাথে সমানুপাতিক। তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস, তাহলে আমরা কি বলতে পারি, 4/3 পাই আর তার কিউব। আর এই 8টা হচ্ছে কি, নিউক্লিয়াসের রেডিয়াস। নিউক্লিয়াসের এই 8টা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস। ওকে, আচ্ছা, প্রপোর্শনটা আমরা কি বলতে পারি, এ। এবার তুমি ভালো করে দেখো, এই 4/3 পাই এগুলো সবই কি, এগুলো হচ্ছে সবই কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি স্যার আর কিউব প্রপোর্শনাল টু এ, বা আমরা বলতে পারি স্যার আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1/3। কি বললাম, এ টু দি পাওয়ার 1/3। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবিটি এর হাজার পাতায় পাবে, মানে হাজার তো এবিটিতে পাতাই নেই, তাই না। মানে আমি বললাম এবিটি এর অলমোস্ট প্রত্যেকটা পাতাতে পেয়ে যাবে। ঠিক আছে, আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1/3 মানে কি হচ্ছে, মাস নাম্বারের 1/3 সঙ্গে মানে পাওয়ারে 1/3। পরীক্ষায় ডাইরেক্ট অঙ্ক আছে। এটাকে আরো যদি আমরা বলি মডিফাই ওয়েতে, যে আর যদি প্রপোর্শনাল আমি হটাতে চাই, তাহলে সমানুপাতিক আমার কি আছে, একটা কনস্ট্যান্ট আছে, তখন এটা বলে আর নট
এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? ডাইরেক্ট এখান থেকে কোয়েশ্চেন আসে। কীরকমভাবে কোয়েশ্চেন, ধরো দুটো তোমাকে কম্পাউন্ড বলে দেবে, বা কম্পাউন্ড তো না অ্যাটম বলে দেবে, ধরো এরকম R1 আর একটা R2 দিয়ে কি বলে দেবে, এদের তোমার এর মান বলে দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব, A1/A2 হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখো তুমি এইখানে R1 এর মান বলে দেওয়া আছে, A1 আর A2 এর মান বলে দেওয়া আছে, তাহলে R2 কে তুমি বার করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে এটাকে মনে রাখবে, ডাইরেক্ট মানে এখানে পুট করবে ভ্যালু আর রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। তো এটা হলো তোমার পরীক্ষার জন্য একটা VVI, এটা থিওরিতেও আছে উচ্চ মাধ্যমিকে ছেলে মেয়েদের যে বলছি এটা একদম করেই যেও, জানবে চলে আসবে, ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য মানে অনেক অপশন আছে, চান্স আছে চলে আসার, কারণ লাস্টের 2023-এ মনে হয় আসেনি, 22-এ এসছে, ঠিক আছে? তো এটা তোমরা দেখে নিতে পারো। তো এটাকে পজ করে তোমরা তোলো, ততক্ষণ আমি এদিকে আবার বোঝাবো। ওকে, এবার দেখো খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়াচ্ছে, ঠিক আছে? এই যে আমরা বললাম যে যদি আমি থিটার মান বাড়াই, কি বললাম, অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করি, তার নাম্বার অফ পার্টিকেল কি হচ্ছে, কম পাচ্ছি। মানে যেটা ভালো করে দেখো, আরেকবার বোঝাচ্ছি, যে এটা ছিল আমার সোনার পাত, আর সেই সোনার পাতে আলফা পার্টিকেলগুলো গিয়ে ধাক্কা মারছিল, দিয়ে বেঁকে যাচ্ছিল, কিছু ফিউ, একদম খুব অল্প সংখ্যক পার্টিকেল, আর ম্যাক্সিমামই তো সোয়া চলে যাচ্ছিল, তাই না? তো এবার ধরো আমি অ্যাঙ্গেলটা এখানে থিটা নিলাম, এখানে ধরো θ1 অ্যাঙ্গেল নিলাম, আর এই θ1 অ্যাঙ্গেল যদি আমি বলি যে ধরো n1 সংখ্যক পার্টিকেল গেছে, আর একটা অ্যাঙ্গেলে ধরো বেঁকে গেছে, সেটা হচ্ছে θ2-তে। কততে বেঁকেছে, θ2-তে। এবার আমি বলছি θ2-তে বেঁকেছে n2 সংখ্যক পার্টিকেল। কত সংখ্যক পার্টিকেল, n2 সংখ্যক। আর এখানে কত, θ1-এ কত বেঁকেছে, n1 সংখ্যক। এবার আমি বলছি θ1 এর মানটা ছোট কার থেকে, θ2 এর থেকে, মানে θ2 বড়, অ্যাঙ্গেল বড়, বেড়ে গেছে অ্যাঙ্গেলটা। তাহলে আমরা দেখলাম, অবজার্ভ করেছিলাম কি, যে স্যার n1 এর সংখ্যা বড় হবে, n1 এর মান নাম্বার অফ পার্টিকেল বেশি হবে, কার তুলনায়, n2-র তুলনায়। কারণ যত অ্যাঙ্গেল বাড়ে, যত অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, তত নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেকশন কমতে থাকে, তাই না? তাহলে তোমরা বুঝে গেলে এটা গল্পটা। এবার আমরা এটাই বলছি যে এই যে নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড আর থিটা অ্যাঙ্গেল, এটাই বার করব। কি বার করব, কত সংখ্যক পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে বাঁকছে, সেই সংখ্যাটাই বার করব। আর সেটা বাঁকতে গিয়ে দেখলাম, যদি আমি এখানে সাপোজ ধরো 5টা পার্টিকেল দিচ্ছিলাম, তাহলে আমার দেখলাম যে কিছু সংখ্যক পার্টিকেল এখানে n1-এ বাঁকলো, n2-তে কিছু সংখ্যক বাঁকছে। যদি আমি সংখ্যাটাই বাড়িয়ে দিই, মানে আমরা ইনিশিয়াল যে নাম্বার অফ আলফা পার্টিকেল আমরা বাড়াচ্ছি, সেই সংখ্যাটাই বাড়িয়ে দিলাম। কার মান বাড়াচ্ছি, যে সংখ্যক পার্টিকেল আলফা পার্টিকেল এখান থেকে আসছে, সেই সংখ্যাটা বাড়িয়ে দিলাম। তাহলে অবভিয়াসলি n যে একটা থিটা অ্যাঙ্গেলে বাঁকবে, তার সংখ্যা বেঁকে যাবে। মানে আমি সাপোজ ধরো 20,000 সংখ্যা আমি আলফা পার্টিকেল নিয়েছি, 20,000 আলফা পার্টিকেল নিয়েছি, আর 20,000 আলফা পার্টিকেলের মধ্যে n-এ বাঁকছে ধরো 5,000, θ1 অ্যাঙ্গেলে বাঁকছে 5,000, ঠিক আছে? এবার আমি বলছি যে আমি 50,000 নিয়েছি, তাহলে n1-এ দেখা গেল কি 25,000 বাঁকলো। কারণ কি, কারণ আমরা দেখলাম θ1, মানে যদি আমি নাম্বার অফ পার্টিকেল বেশি পাঠাচ্ছি, তো বেশি অ্যাঙ্গেলে বাঁকবে, বেশি সংখ্যক কণা, তাই না? সরি, মানে এই পার্টিকুলার অ্যাঙ্গেলে বেশি সংখ্যক কণা বাঁকবে। তাহলে আমি বলতে পারি স্যার n আর থিটা অ্যাঙ্গেল সে ডাইরেক্টলি প্রপোর্শনাল n ইনিশিয়াল, যে কতগুলো সংখ্যক আমি পার্টিকেল পাঠাচ্ছি। আবার বলছি, জায়গাটা বোঝার চেষ্টা করো। 5,000 যদি ধরো পাঠাচ্ছিলাম, প্রথমে 5কে পাঠাচ্ছিলাম, তাহলে θ1 অ্যাঙ্গেলে বাঁকছিল ধরো তোমার 100টা, সাপোজ ধরো 100টা বাঁকছিল। এখন যদি আমি 50,000 নিই, তাহলে এখানে কত বাঁকবে, নিশ্চয়ই 1,000 থেকে বেশি বাঁকবে, তাই না? তাহলে যদি আমার নাম্বার অফ পার্টিকেল বেশি ইনিশিয়ালি করে দিই, তাহলে আমার এই যে ডিফ্লেকশনটা, যে সংখ্যক কণা ডিফ্লেক্ট করছে θ1 অ্যাঙ্গেলে, সেটার মানও বেড়ে যাবে। তাহলে এটা হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি আমরা দেখি যে এই যে জেড মানে কি হয়, অ্যাটমিক নাম্বার, এই যে জেডের সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে দেখা গেছে n থিটা অ্যাঙ্গেলে বেশি বেঁকে যায়। তাহলে n নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড আর থিটা অ্যাঙ্গেল, এটা প্রপোর্শনাল টু হয় জেড স্কোয়ারের সাথে। কার সাথে, জেড স্কোয়ার। সবই এক্সপেরিমেন্ট করে আমরা দেখেছি। আর একটা নাম্বার অফ পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে বাঁকছে, সেটা প্রপোর্শনাল হয় 1/sin⁴ θ/2 অ্যাঙ্গেলে। ওকে, sin⁴ θ/2 এই রেশিওতে আমার চেঞ্জ হয়। তাহলে যদি এটাকে আমরা দেখো পুরো একটা ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসি, তাহলে নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা অ্যাঙ্গেল প্রপোর্শনাল টু কি হচ্ছে, ni ইন্টু জেড স্কোয়ার বাই sin⁴ θ/2। ওকে, আচ্ছা, এবার দেখো এখান থেকে কিরকম লেভেলে কোয়েশ্চেন আছে। এমসে আগে যখন 2019-এ তুমি পেপার তুলে দেখবে, এমসে ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে এখান থেকে, ঠিক আছে? কিরকম লেভেলের, ধরো বলে দিল যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে ni আর জেড এর মান সমান আছে, কি আছে, কনস্ট্যান্ট আছে। বললো যে ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 4টে পার্টিকেল বেঁকে গেছে। কত বেঁকেছে, থিটা অ্যাঙ্গেল, থিটা যখন 60 ডিগ্রি, তাতে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল বেঁকে গেছে ধরো 4খানা। তাহলে থিটা ইকুয়ালস যখন 90 ডিগ্রি হবে, কত হবে, 90 ডিগ্রি, তখন কতগুলো পার্টিকেল বেঁকে যাবে। হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একবার এসছে, আর ছেলেমেয়েরা এটা করতে ভুলে যায়, মানে পারে না জেনারেলি। এবার দেখো এটা কীভাবে করবো।
ডাইরেক্টলি আমার থিটার সঙ্গে রিলেশনশিপ দিয়েছে, তাহলে আমি কি বলতে পারি যে আমরা জানি স্যার এন থিটা প্রপোর্শনাল টু 1/sin⁴ থিটা বাই 2 হয়। তাহলে আমরা বলবো স্যার এন 60 ডিগ্রি বেঁকেছে বাই এন 90 ডিগ্রি, কত বার করতে হবে আমাকে এটার মান বার করতে হবে। এটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 4 দেওয়া আছে। দেখো নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল সেটা হচ্ছে 4। তাহলে ইকুয়ালস টু আমি কি বলতে পারবো যে sin⁴, দেখো এটা ইনভার্সলি প্রপোর্শনাল, থিটা এখানে তার এটা নিচে আছে, তাহলে উপর এখানে 90, তাহলে উপরে চলে যাবে 90/2 বাই কত হবে sin⁴ 60/2 হয়েছে। আচ্ছা এবার দেখো এটার এটার মান কত 4 আছে আমাকে দেওয়া আছে গিভেন, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা এসছে তোমার এমসে। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, ইকুয়ালস টু sin⁴ 90/2 মানে কত sin45, তাহলে sin⁴ এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা কত হবে sin⁴ 60/2 মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার তোমরা জানো যে sin45 এর মান কত হয় 1/√2, কত হয় 1/√2, আর ⁴ মানে 4খানা, তাহলে আমরা বলতে পারি স্যার 1/√2 গণিত 1/√2 গণিত 1/√2 গণিত 1/√2। আর এখানে sin30 মান কত হয় sin30 মান হাফ, তাহলে আমরা কি বলতে পারি হাফ গণিত হাফ গণিত হাফ গণিত হাফ। এবার তোমরা যদি ভালো করে নোটিস করে দেখো এই দুটো মিলে তৈরি করবে কি হাফ, আর এই দুটো মিলে তৈরি করবে একটা হাফ, তাহলে এই দুটো একসঙ্গে কেটে দিলাম, একটা হাফ কেটে দিলাম, আর এই দুটোকে একসঙ্গে কাটলাম, তাহলে এটাকে একটা হাফ কেটে দিলাম, ওকে। আর নিচে পড়ে থাকলো দেখো 1/half মানে কত 1/4, সেটা ওপরে উঠে কত হয়ে যাবে 4, তাহলে আমরা বলতে পারি স্যার 4 বাই নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত হবে 4, আর নিচে কত থাকবে 1, তাহলে দেখো 4 আবার উপরে ক্যান্সেল, তাহলে কত হবে নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইল বি 1। তাহলে তুমি বুঝতেই পারছো দেখো 60 ডিগ্রিতে যদি 4টে গেছিল তো 90তে কটা আসবে একটা, তাই না? তাহলে দেখো অ্যাঙ্গেল যখন বেড়ে গেল, অ্যাঙ্গেল যখন 60 থেকে কত হলো 90, সেখানে পার্টিকেল কত হলো ডিফ্লেক্টেড 4টে থেকে একটা কমে গেল। এটা দেখো তুমি প্রমাণ করে বুঝতে পারলে। আর এইটা কোয়েশ্চেনটা একবারে এমসে ডাইরেক্ট এসছে, এমসে অনেকবারই এসছে, অনেক পরীক্ষাতেও এসছে, তোমরা এটাকে তুলে নিতে পারো, ওকে। এরপরে আমরা কি করব, এই যে পুরো আজকে সেটআপ এক্সপেরিমেন্ট আমরা পড়লাম, এরপরের দিন আমরা এর যে ফেল করে গেছিলো এই রাদারফোর্ডের আলফা পার্টিকেলের যে এক্সপেরিমেন্ট এটা ফেল করে গেছিলো, ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণ থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।